গণিতের কঠিন পরীক্ষা থেকে বাঁচতে গিয়ে আপনি যদি সোজা টাইম ট্রাভেল করে 100 বছর আগের এক রাজদরবারে গিয়ে হাজির হন তাহলে কেমন হবে? আজকের মুভিতে আমরা দেখতে পাবো ড্যানবি নামের এক ছাত্রীকে, যে গণিতের বইয়ে পরীক্ষার দিন অলৌকিকভাবে পৌঁছে যায় প্রাচীন জোসিয়ন সাম্রাজ্যে। এই মেয়েটি নিজের যুগে গণিতে কাঁচা ছিল, সেই এখন প্রাচীন যুগের রাজাকে শেখাবে কঠিনতম পিথাগোরাসের উপপাদ্য। কিন্তু কিভাবে এক কাপ নুডলস আর আধুনিক বিজ্ঞান দিয়ে সে জয় করে নিল স্বয়ং রাজার মন? আর কেনই বা এই মিষ্টি প্রেমের গল্পে নেমে এলো এক বড় বিপর্যয়? এসব জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা ড্যানবিকে দেখতে পাই। হাই স্কুলের শেষ বর্ষের ছাত্রী ড্যানবি। তিনি গণিতে খুবই কাঁচা। গণিত ক্লাসে প্রায়ই ঘুমিয়ে পড়ার কারণে একদিন শিক্ষকের বকা খেয়ে সে চরম হতাশ হয়ে পড়ে। বাড়িতে মায়ের কটূক্তি আর পড়ার চাপ থেকে বাঁচতে সে গান শুনে সময় কাটায়। কিন্তু অবশেষে এলো সেই বহুল প্রতীক্ষিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার দিন। পরীক্ষার দিন সকালে দেরি করে ঘুম থেকে উঠে ড্যানবি যখন তাড়াহুড়ো করে পরীক্ষা কেন্দ্রের দিকে রওনা হলো, তখন গণিত পরীক্ষার ভয় তাকে চারদিক থেকে গ্রাস করতে শুরু করলো। তীব্র মানসিক চাপ আর ব্যর্থতার আতঙ্কে পরীক্ষা না দিয়ে পালিয়ে যাওয়ার পথ খুঁজছিল সে। মুষলধারে বৃষ্টির মধ্যে একা একা বসে কাঁদতে কাঁদতে সে মনে মনে প্রার্থনা করল যেন সে এই পৃথিবী থেকে উধাও হয়ে যেতে পারে। ঠিক তখনই তার সামনে বৃষ্টির পানিতে জমে থাকা একটি অগভীর ডোবা অদ্ভুত রূপ নিল। ড্যানবি সেই ডোবায় পা দিতেই হঠাৎ ডুবে যেতে শুরু করলো। কিন্তু মারা যাওয়ার বদলে সে নিজেকে আবিষ্কার করলো সম্পূর্ণ ভিন্ন এক রহস্যময় জগতে। সেখানে সে দেখতে পেল অদ্ভুত পোশাক পরা একদল মানুষ জড়ো হয়ে বৃষ্টির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। জানা গেল গত 3 বছর ধরে নাকি সেখানে কোনো বৃষ্টি হয় না এবং খরায় মানুষও মারা যাচ্ছে। চারপাশের পরিবেশ দেখে বিভ্রান্ত ড্যানবি একে কোনো ঐতিহাসিক নাটকের শুটিং ভেবে বসল। ড্যানবির আধুনিক পোশাক ও অদ্ভুত কথাবার্তা শুনে স্বয়ং রাজা আতঙ্কিত হয়ে তাকে রাক্ষসী বলে সন্দেহ করল। নিজেকে নির্দোষ এবং হাই স্কুল ছাত্রী হিসেবে পরিচয় দিতে গিয়ে তার কথার ধরন প্রহরীদের কাছে জাদুকরী মন্ত্রের মতো মনে হলো। মুহূর্তের মধ্যে প্রহরীরা খোলা তলোয়ার নিয়ে তাকে ঘিরে ফেলল। বিপদের মুখে বুদ্ধিমত্তা খাটিয়ে ড্যানবি চিৎকার করে বলে উঠল, আমি জানি আমি কে। হে ঈশ্বর, দয়া করে বৃষ্টি পাঠান। তার এই কথাকে প্রার্থনার মন্ত্র ভেবে সবাই যখন মাথা নত করল, সেই সুযোগে ড্যানবি সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল এবং রাজকীয় পোশাক পরা লোকেদের অজানা এক প্রাসাদে গিয়ে পৌঁছালো। বিপদ থেকে বাঁচতে ড্যানবি পুরোহিতের ছদ্মবেশে রাজদরবারে এক সভায় প্রবেশ করল। সেখানে রাজা রাজ্যের খরা কাটাতে কুসংস্কার ছেড়ে বিজ্ঞান ও গণিত চর্চার উপর জোর দিচ্ছিলেন, যা প্রধান পুরোহিত কোনোভাবেই মানতে রাজি ছিলেন না। ঠিক তখনই ড্যানবি আবার ধরা পড়ে গেল এবং রাজা তাকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। প্রাণ বয়ে ড্যানবি নিজেকে ভবিষ্যৎ থেকে আসা এক ছাত্রী বলে দাবি করল এবং বাঁচতে গিয়ে বাড়িয়ে বলল যে সে গণিতে খুব পারদর্শী। কিন্তু এই কথা পরীক্ষা করার জন্য রাজা তাকে একটি জটিল জ্যামিতিক সমস্যা সমাধান করতে দিলেন। ড্যানবি বুঝতে পারল এটি পিথাগোরাসের উপপাদ্য এবং সে নিমিষেই তার সমাধান করে ফেলল, যা করতে রাজকীয় পণ্ডিতদের 3 দিন লাগত। ড্যানবির এই অসামান্য মেধা রাজাকে চমকে দিল। তিনি তাকে বড় পণ্ডিত হিসাবে উপাধি দিয়ে গণিত শেখানোর দায়িত্ব দিলেন এবং শর্ত দিলেন সফল হলে ড্যানবিকে বাড়িতে ফিরতে দেওয়া হবে। গণিত শেখাতে গিয়ে ড্যানবি আবিষ্কার করল যে তার প্রথম ছাত্র স্বয়ং রাজা। তিনি সাধারণ গণনাও জানেন না। অত্যন্ত ধৈর্য ধরে সে রাজাকে সংখ্যা, যোগ, বিয়োগ ও গুণ শেখাতে শুরু করলো। এই শেখার আসল উদ্দেশ্য ছিল শহরের এক প্রতিভাবান সঙ্গীত শিল্পীর বিরুদ্ধে একটি গণিত প্রতিযোগিতায় জয়ী হওয়া। পড়ার সময় রানী চলে এলে তারা খাতা লুকিয়ে গান বাজনার বান করত। পড়াশোনার ফাঁকে একদিন ড্যানবি তার ব্যাগ থেকে জাল ইনস্ট্যান্ট নুডলস রান্না করে রাজাকে খাওয়ালো। রাজকীয় খাবারের চেয়ে এই নুডলস রাজার এত পছন্দ হলো যে তিনি জালের চোটে অস্থির হয়েও তা মজা করে খেলেন। পরদিন সকালে অতিরিক্ত জাল খাওয়ার কারণে রাজার পেটে প্রচণ্ড গোলমাল শুরু হলো। তিনি ভাবলেন ড্যানবি নুডলসের মাধ্যমে তার উপর কোনো কালো জাদু করেছে এবং কানে রক্ষা কবচ লাগিয়ে চিৎকার করতে লাগলেন। ড্যানবি হেসে রাজাকে বোঝালো যে এটি কোনো জাদু নয়, বরং মরিচের জালের কারণে তার পাকস্থলীতে সমস্যা হয়। প্রাচীন সেই যুগে পাকস্থলী বা মানবদেহের ভেতরের অঙ্গ সংস্থান সম্পর্কে কারো ধারণা ছিল না। ড্যানবি রাজাকে হৃৎপিণ্ড এবং তার স্পন্দন সম্পর্কে বোঝালো এবং বলল, একদিন যখন তুমি তোমার ভালোবাসার মানুষের পাশে থাকবে
তখন নিজে থেকেই এই স্পন্দন অনুভব করতে পারবে। ড্যানবির এই আধুনিক বিজ্ঞান ও কৃষির গভীর জ্ঞান দেখে রাজা এতটাই মুগ্ধ হলেন যে তিনি তাকে জোসিয়ন সাম্রাজ্যের সমস্ত রাজকীয় পণ্ডিতদের প্রধান শিক্ষক বানিয়ে দিলেন। একদিন রাতে রাজা ড্যানবিকে একটি কমলা লেবু খেতে দিলে সে কোনো রাজকীয় আনুষ্ঠানিকতা ছাড়াই সাধারণভাবেই ধন্যবাদ জানালো। জোসিয়নের নিয়ম অনুযায়ী এত মূল্যবান ফলের প্রতি এমন উদাসীনতা দেখে রাজা কিছুটা বিরক্ত হলেও পরক্ষণেই তারা প্রাসাদের উঠোনে বল খেলায় মেতে উঠলেন। বহু বছর পর রাজা মন খুলে দৌড়াদৌড়ি করলেন। এদিকে রাজার বিয়ের প্রস্তুতি চলছিল এবং হবু রানীর সাথে তার মিলনের জন্য একটি জাদুকরী প্রেমের পানীয় তৈরি করা হয়েছিল। কিন্তু ভাগ্যচক্রে সেই পানীয়র বাটিটি ড্যানবি খেয়ে ফেলে এবং মদ্যপের মতো অদ্ভুত আচরণ করে প্রাসাদে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ড্যানবি লজ্জিত হয়ে ক্ষমা চাইলে রাজা তা হেসে উড়িয়ে দেন এবং তাকে সাথে নিয়ে হাঁটতে বের হন। রাজা তাকে জানান লক্ষ্য পূরণ করতে পারলে রাজ দরবারে উচ্চ পদ ও গোরা উপহার দেওয়া হবে। কিন্তু ড্যানবি উদাসীনভাবে বলল, বৃষ্টি নামলেই আমি আমার জগতে ফিরে যাব। এই কথা শুনে রাজা আবেগপ্রবণ হয়ে বললেন, তাহলে এখন থেকে আমার সাথে রাজার মতো নয়, একজন সাধারণ বন্ধুর মতো আচরণ করো। কিন্তু পরদিনই প্রাসাদে বড় বিপর্যয় নেমে এলো। রাজাকে উপহাস করার অভিযোগে পুরোহিতরা ড্যানবিকে গ্রেফতার করে হাত পা বেঁধে নির্যাতনের প্রস্তুতি নেয়। রাজা নিজে হস্তক্ষেপ করে তার মূল্যবান জ্ঞানের কথা জানিয়ে তাকে রক্ষা করতে চাইলে প্রধান পুরোহিত একটি কঠিন শর্ত জুড়ে দেন। তিনি ঘোষণা করেন, আগামী 2 সপ্তাহের মধ্যে যদি বৃষ্টি না হয় তবে এই পণ্ডিতকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ড্যানবি হাল না ছেড়ে দিন রাত পড়াশোনা ও হিসাব নিকাশ চালিয়ে গেল। প্রাসাদের এক সঙ্গীত শিল্পীর সাহায্যে সে একটি জলবায়ু ও বৃষ্টি পরিমাপক যন্ত্র তৈরি করে ফেলল। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নামল। বৃষ্টির আনন্দে সবাই মাতোয়ারা। রাজার বুকে তখন শঙ্কা, বৃষ্টি নামার অর্থই হলো ড্যানবি এবার চলে যাবে। রাজা হন্যে হয়ে ড্যানবির ঘরে ছুটে গিয়ে দেখলেন সে বৃষ্টি পরিমাপক যন্ত্রের সামনে দাঁড়িয়ে আবেগ আপ্লুত হয়ে কাঁদছে। রাজা তাকে জড়িয়ে ধরে বললেন, তোমাকে এখনই পালাতে হবে। আমি তোমার জন্য মিং সাম্রাজ্যে যাওয়ার একটি জাহাজের ব্যবস্থা করে রেখেছি। কিন্তু ড্যানবি এবার মাথা নেড়ে অস্বীকৃতি জানালো। সে কাঁদতে কাঁদতে বলল, আমি সারা জীবন শুধু পালিয়েই বেরিয়েছি। নিজের জগৎ থেকে পালাতে গিয়েই আজ আমি এখানে, আর নয়। ঠিক তখনই সেখানে প্রাসাদের সেই বাদক এসে উপস্থিত হলো। সে আসলে গোপনে প্রধান পুরোহিতের হয়ে কাজ করছিল। প্রধান পুরোহিতের আদেশে সেই সঙ্গীত শিল্পী ড্যানবিকে হত্যা করার উদ্দেশ্যে গোড়ায় তুলে বনের গভীরে নিয়ে গেল। তবে সেখানে গিয়ে সে ড্যানবিকে অবাক করে দিয়ে বলল, আমি বেশ কিছুদিন ধরেই জানি তুমি একজন মেয়ে, কিন্তু আমার কাছে তোমার এই গোপন কথাটি সুরক্ষিত থাকবে। সে ড্যানবিকে পালিয়ে যেতে সাহায্য করল। এদিকে প্রাসাদে ফিরে প্রধান পুরোহিত রাজাকে বোঝানোর চেষ্টা করলেন যে ড্যানবির শেখানো গণিত, বিজ্ঞান এবং রাজার তৈরি করা নতুন লিখিত ভাষা সবকিছুই ধ্বংস করে দিতে হবে। কিন্তু রাজা তা মানতে পারলেন না। তিনি ড্যানবিকে রক্ষা করতে এবং তার খোঁজে একাই প্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন। জঙ্গলের অন্য প্রান্তে প্রহরীরা যখন ড্যানবি ও সঙ্গীত শিল্পীকে ধরে ফেলল, তখন সঙ্গীত শিল্পী ড্যানবিকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে একাই প্রহরীদের পথ আটকে লড়াই শুরু করলো। ড্যানবি বনে এক মোড়ে এসে দিক হারিয়ে ফেলল। তখন তার রাজার কথা মনে পড়ল যে এই রাজ্যের গড়ি হলো সূর্য। সে সূর্যের আলো অনুসরণ করে হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত এক সমুদ্র সৈকতে গিয়ে পৌঁছালো। সেখানে রাজা আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিলেন। সেই রাতে তারা সমুদ্রের তীরে পাশাপাশি বসে আকাশের তারা দেখছিলেন। ড্যানবি যখন বলল ভবিষ্যৎ দূষণের কারণে তারা দেখা যায় না, তখন রাজা তাকে জীবনের এক গভীর দর্শন শিখিয়ে বললেন, চোখ আসলে তাই দেখে যা হৃদয় দেখতে চায়। কিছুক্ষণ নীরব থাকার পর রাজা ড্যানবিকে তার ভালোবাসার কথা জানালেন এবং সাধারণ মানুষের জন্য একটি সহজ ভাষা তৈরি করার স্বপ্নের কথা বললেন। তখনই ড্যানবির হঠাৎ একটি কথা মনে পড়ল। সে তার ব্যাগ থেকে ভবিষ্যৎ থেকে আনা একটি আধুনিক মুদ্রা বের করল এবং দেখল যে সেই মুদ্রায় এই রাজারই মুখ ছাপা রয়েছে। সে বুঝতে পারল এই রাজাই ইতিহাসের সেই মহান রাজা যিনি সফল হবেন। প্রাসাদে ফিরে রাজা সাধারণ মানুষের সেবায় নিয়োজিত পণ্ডিতদের বেতন দেওয়ার ঘোষণা দিলে প্রধান পুরোহিত রাজি হলেও অন্য মন্ত্রীবর্গ ড্যানবিকে নির্বাসন বা মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানালো। তবে সব বাধার মুখেও ড্যানবি দমে যায়নি। সে পুরোহিতদের চোখ ফাঁকি দিয়ে গোপনে রাজাকে গণিত, বিজ্ঞান, যুক্তি এবং নতুন ভাষা শেখানোর সাধনা চালিয়ে যেতে লাগলো।
একদিন প্রাসাদে ড্যানবি দেখতে পেল রানীর রূপ নষ্ট হওয়ার ভয়ে রাজ পরিবার তাকে পেট ভরে খেতে দেয় না, বরং রানী লুকিয়ে খাবার খাচ্ছেন। সহানুভূতিশীল ড্যানবি রানীর দিকে তার ব্যাগ থেকে এক ইনস্ট্যান্ট নুডলসের কাপ বাড়িয়ে দিল, যা খেয়ে রানী অত্যন্ত খুশি হলেন এবং তাদের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হলো। ড্যানবিকে নিজের কাছে রাখতে রানী রাজমাতাকে রাজি করালেন, যাতে ড্যানবি রাজার অন্যতম উপপত্নী হতে পারে। একদিন হঠাৎ প্রাসাদের দাসীরা ড্যানবিকে জোর করে রাজকীয় সাজে সাজাতে শুরু করলো। ড্যানবি যখন বুঝতে পারল তাকে রাজার প্রথম নারী হিসেবে বাসরঘরের জন্য প্রস্তুত করা হচ্ছে, সে আতঙ্কিত হয়ে সেখান থেকে পালিয়ে গেল। রাজা তাকে খুঁজে বের করে একটি ঘরে নিয়ে গেলেন। ড্যানবি ক্ষোভ প্রকাশ করলে রাজা হেসে বললেন, আমি অনেক আগে থেকে জানি তুমি মেয়ে, তাছাড়া আজ রাতে তোমাকে শুধু এখানেই থাকতে হবে, কারণ সবাই আমাদের দিকে নজর রাখছে। আমার মা ভীষণ একগুঁয়ে। পরদিন সকালে ড্যানবি তার ভবিষ্যৎ জীবনে ফিরে যাওয়ার ব্যাপারে চরম দ্বিধাদ্বন্দ্বে বকতে শুরু করলো। এমন সময় রানী এসে তাকে একজনের সাথে দেখা করতে বললেন। ড্যানবি রাজদরবারে প্রবেশ করতেই রাজমাতার মুখোমুখি হলো, যাকে দেখতে হুবহু তার নিজের মায়ের মতো। মাকে দেখার আকুলতায় সে হাউমাউ করে কেঁদে ফেলল, যা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। সেই রাতে রাজা ড্যানবিকে তার রাজ্যের নতুন জ্যোতির্বিজ্ঞানিক ব্যবস্থাটি দেখালেন, যা তৈরিতে ড্যানবি নিজেই সাহায্য করেছিল। এরপর রাজা তাকে তার সবচেয়ে বড় আবিষ্কারটি দেখালেন, সাধারণ মানুষের সহজে পড়া ও লেখার জন্য তৈরি করা 28টি অক্ষরের একটি নতুন বর্ণমালা। বর্ণমালা প্রদর্শনের বিশাল হলঘরের মাঝখানে নিয়ে রাজা ড্যানবিকে রাজকীয় চেয়ারে বসালেন। অত্যন্ত আবেগঘন মুহূর্তে তিনি ড্যানবির চুলে বিবাহের প্রতীক রাজকীয় কাটা পরিয়ে দিয়ে তাকে চিরকাল জোসিয়ন সাম্রাজ্যে তার পাশে থাকার অনুরোধ করলেন। কিন্তু ড্যানবি কাঁদতে কাঁদতে রাজার এই বহুমূল্য প্রস্তাব প্রত্যাখ্যান করল। সে বলল, আমি পারবো না, আমি নিজেকে কথা দিয়েছি, বৃষ্টি এলেই আমি মায়ের কাছে ফিরে যাব, আমার মা আমার জন্য অপেক্ষা করছেন। রাজা ব্যাকুল হয়ে তাকে বললেন, তাহলে ঘুরে এসে আমার সাথে এখানেই থাকো। কিন্তু ড্যানবি তাও অস্বীকার করল। ড্যানবির এই অনমনীয় মনোভাব দেখে রাজা কিছুটা ধৈর্য হারিয়ে আক্ষেপের সুরে বললেন, তুমি ঠিকই বলেছ, জোসিয়নের চেয়ে তোমার ভবিষ্যৎ জগতই হয়তো তোমার কাছে বেশি প্রিয়। ড্যানবির প্রত্যাখ্যান শুনে রাজা ভগ্ন হৃদয়ে সেখান থেকে চলে যাওয়ার পরপরই এক দুর্বৃত্ত পেছন থেকে ড্যানবির মাথায় আঘাত করে এবং তলোয়ার দিয়ে কুপিয়ে পুরো হল ঘরে আগুন লাগিয়ে দেয়। ড্যানবির বিপদের কথা শুনে রাজা নিজের জীবনের তোয়াক্কা না করে আগুনের শিখা বের করে তাকে উদ্ধার করেন। আসলে ড্যানবির ব্যাগে থাকা একটি বইয়ের কারণে সে তলোয়ারের আঘাত থেকে বেঁচে গিয়েছিলেন। পরদিন রাজা প্রধান পুরোহিতকে চুরির অপরাধে হাতে নাতে ধরেন এবং ড্যানবিও পুরোহিতের কণ্ঠস্বর চিনে নিশ্চিত করে যে তিনি মূল অপরাধী। রাজা ক্রুদ্ধ হয়ে এর কারণ জানতে চাইলে পুরোহিত ঠান্ডা মাথায় বলেন, সাধারণ মানুষ নতুন ভাষা শিখলে স্বাধীনভাবে ভাবতে শুরু করবে, যা রাজ্যে বিশৃঙ্খলা আনবে। কিন্তু রাজা নিজের সিদ্ধান্তে অনড় থেকে ঘোষণা করেন, ভবিষ্যতের ভয়ে আমি পিছিয়ে যাব না, আমি এমন এক রাজা হতে চাই যে জনগণের স্বপ্নকে সত্যি করে। অবশেষে জোসিয়নের আকাশে ধূসর মেঘের ঘনঘটা দেখা দিল এবং হালকা বৃষ্টি শুরু হলে ড্যানবির বিদায়ের সময় গনিয়ে আসায় সে প্রাসাদের বন্ধুদের কাছ থেকে শেষবারের মতো বিদায় নিল। রাজা তাকে সমুদ্রের তীর পর্যন্ত এগিয়ে দিতে চাইলেন। তারা পাশাপাশি হেঁটে সেই পরিচিত সমুদ্র সৈকতে পৌঁছালো, যেখানে ড্যানবি প্রথমবারের মতো পা রেখেছিল। ড্যানবি সেই জাদুকরী পানির ডোবায় পা রাখল এবং ধীরে ধীরে তলিয়ে যেতে শুরু করলো। মুহূর্তের মধ্যেই সে পুনরায় বেসে উঠল নিজের চেনা আধুনিক জগতে। চারপাশে তাকিয়ে সে অবাক হয়ে আবিষ্কার করল তার অনুপস্থিতিতে এখানে মাত্র কয়েক সেকেন্ড সময় পার হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সবেমাত্র শুরু হতে যাচ্ছে। সে দ্রুত পরীক্ষা হলে গিয়ে নিজের আসনে বসল এবং কোনো ভয় ছাড়াই আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা সম্পন্ন করল। পরীক্ষা শেষে বাড়ি ফিরে সে তার মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। জোসিয়নের সেই যাত্রা ড্যানবির জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিয়েছিল। সে এখন মানুষকে আরও বেশি ভালোবাসতে শিখেছে। এরপর কয়েক মাস কেটে গেলে একদিন স্কুল থেকে ফেরার পথে হঠাৎ আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি শুরু হলো। ড্যানবি যখন বৃষ্টির মাঝেই দাঁড়িয়েছিল তখন কেউ একজন তার মাথার উপর ছাতা ধরল। সে অবাক হয়ে উপরের দিকে তাকাতেই তার চোখ আটকে গেল। ছাতা হাতে দাঁড়িয়ে থাকা ছেলেটির মুখ হুবহু জোসিয়নের সেই মহান রাজার মতো। ছেলেটি মৃদু হেসে ড্যানবিকে বলল, অনেকদিন আগে বাসে আমাদের দেখা হয়েছিল, আপনি কি তখন তাড়াহুড়ো করতে গিয়ে আপনার ছাতাটি ফেলে এসেছিলেন? বৃষ্টির সেই মধুর মুহূর্তে দুজনের নীরব চাহনি আর মৃদু হাসির মধ্য দিয়েই শেষ হলো এক বাস্তব ও সুন্দর ভালোবাসার গল্প।